হোয়াট নাও? 2025 সালে বদলে যাবে বাংলাদেশ। অবাক হচ্ছেন? আসলে এই কথাটি আমার নয়, এই কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো। তার মতে বর্তমানে বাংলাদেশে যে সকল উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে তার অধিকাংশই 2025 সালের আগেই কমপ্লিট হবে, যা বদলে দেবে বাংলাদেশের চেহারা। তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশে জাপানের সহযোগিতায় যে সকল অবকাঠামো উন্নয়নের কাজ চলছে তা আমাদের প্রবৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি। এই সকল প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের উন্নয়ন বুস্ট পাবে। এখন 2025 সালে বাংলাদেশ কিভাবে ও কেন বদলে যাবে সেটা নিয়ে আলোচনা করব। যখন কোনো মিডিয়াতে বা পাবলিক প্ল্যাটফর্মে বাংলাদেশের উন্নয়ন নিয়ে কথা হয় বা কোনো সংবাদ প্রকাশ হয়, সেটা অনেকেই বিশ্বাস করতে চান না। এই সমস্ত খবরকে তারা দালাল মিডিয়ার কারসাজি বলেন বা ভুয়া, মিথ্যা ও বানোয়াট বলে আখ্যায়িত করেন। এখন আপনি বাংলাদেশের উন্নয়নের কথা স্বীকার করেন বা না করেন, বিগত দশকে বাংলাদেশের সক্ষমতা ও অর্থনৈতিক সামর্থ্য যে বহুগুণে বেড়েছে এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আজ থেকে প্রায় 10 বছর আগেও পদ্মা সেতু নির্মাণ করতে টাকার জন্য আমরা দুয়ারে দুয়ারে ঘুরেছি, অথচ আজ 2021 সালে এসে মাঝারি, বড় ও মেগা প্রকল্প মিলিয়ে প্রায় 1000 খানেক উন্নয়ন প্রকল্পের কাজ চলমান আছে। আগে দেশের মহাপ্রকল্প বলতে ছিল কেবল মেঘনা ও যমুনা সেতুর মতো প্রকল্পগুলো। এই সমস্ত সেতু প্রকল্পগুলো এতটাই হাই প্রোফাইল ছিল যে পুরো দেশে আলোড়ন তৈরি হয়ে যেত এবং এর চাইতে বড় প্রকল্প বলতে কিছুই ছিল না। এরকম একটা প্রকল্প নির্মাণ করতেই আমাদের ঘাম বের হয়ে যেত, অথচ আজ পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঢাকা বিমানবন্দর, মেট্রো রেল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, যমুনা রেল সেতু, পায়রা বন্দর, ডজন খানেক এক্সপ্রেসওয়ে, ঢাকা কক্সবাজার রেল লাইন, তিস্তা প্রকল্প, কর্ণফুলী টানেল, 100টি অর্থনৈতিক অঞ্চল, প্রায় সকল বিমানবন্দর আধুনিকীকরণ, অর্ধশতাধিক পাওয়ার প্লান্ট, বুলেট ট্রেন লাইন সহ অগণিত মেগা প্রকল্প চলমান রয়েছে। আর সেই সাথে আঞ্চলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প তো রয়েছেই। ঘটনা এমন নয় যে আমরা প্রচুর ঋণ নিচ্ছি বা ঋণ নিয়ে এসব কাজ চালাচ্ছি। বাংলাদেশের মোট জিডিপির মাত্র 40.16%, যা কিনা সহনশীল ও নিরাপদ অবস্থানে আছে। আসলে সামগ্রিকভাবে আমাদের সক্ষমতা বেড়েছে, তাই আমরা বড় পরিসরে কাজ করতে পারছি। ফসল চাষ করার আগে যেমন জমি প্রস্তুত করতে হয়, তেমনি স্থিতিশীল উন্নয়নের জন্য আগে ক্ষেত্র প্রস্তুত করতে হয়। স্বাধীনতার পর থেকে একটা দীর্ঘ সময় আমাদের ব্যয় করতে হয়েছে জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত করার কাজে। কদিন আগেও আমরা খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অর্থায়ন সহযোগিতা পেতাম বিশ্বের দাতা সংস্থাগুলোর কাছ থেকে। আমাদেরকে লোন দেওয়া হতো কেবল মৌলিক চাহিদা ও জরুরি অবকাঠামো উন্নয়ন খাতে, তাও বড় পরিসরে লোন দেওয়া হতো না এবং এতে একগাদা শর্ত দেয়া থাকতো। অথচ আজ আমাদের যে কোনো উচ্চাভিলাষী উন্নয়ন খাতে যে কোনো পরিমাণে চাহিদা সমান ঋণ প্রস্তাব আসছে। 90-এর দশকে মেঘনা ও যমুনা সেতু দিয়ে আমাদের স্ট্র্যাটেজিক অবকাঠামো উন্নয়ন শুরু হয়। তখন এক একটা প্রকল্প ছিল চ্যালেঞ্জের মতো। বর্তমানে বাংলাদেশ প্রায় $380 বিলিয়ন অর্থনীতি, যা 2010 সালে ছিল মাত্র $115 বিলিয়ন। অর্থাৎ গত 10 বছরে আমাদের অর্থনীতি বেড়েছে 200%-এরও বেশি। তবে গত 10 বছরে জিডিপি ঊর্ধ্বগতিতে বাড়লেও খালি চোখে দেখার মতো দৃশ্যমান অবকাঠামো উন্নয়ন সেভাবে বাড়েনি। বরং বাংলাদেশ এই সময়টাকে কাজে লাগিয়েছে নিজের ভিত শক্ত করার কাজে। বিষয়টা একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশনের মতো। চোখে দেখা যায় না, কিন্তু সেই ফাউন্ডেশনের ওপর একটা বিল্ডিং দাঁড়িয়ে থাকে। বাংলাদেশ এই সময়টা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, পাওয়ার জেনারেশন বৃদ্ধি, প্রান্তিক জীবনমান উন্নয়ন, জরুরি মৌলিক অবকাঠামো উন্নয়ন, জনশক্তি উন্নয়ন, প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সহ ইত্যাদি কাজে ব্যয় করে, যার ফলস্বরূপ বাংলাদেশ গত 5 বছর ধরে 7% প্রবৃদ্ধি হারে এগিয়ে যাচ্ছে। পাকিস্তানের যেখানে ডজন খানেক এক্সপ্রেসওয়ে আছে, সেখানে আমাদের আছে মাত্র একটা, তাও সেটা পদ্মা সেতুর কারণে পুরোপুরি সচল না। আমাদের নেই কোনো গভীর সমুদ্র বন্দর, নেই কোনো বিশ্বমানের আন্তর্জাতিক বিমানবন্দর, নেই কোনো ভালো রেল সিস্টেম ও উচ্চাভিলাষী অবকাঠামো। তবে এত সব সীমাবদ্ধতা নিয়েও বর্তমানে আমাদের অর্থনীতি দক্ষিণ এশিয়ায় ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ ও বিশ্বে 37তম।
পাকিস্তানের অর্থনীতির চাইতেও ৩৫% এগিয়ে আছি আমরা। বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর, বিমানবন্দর, রেল, এক্সপ্রেসওয়ে ইত্যাদি নেই বলতে যা বুঝিয়েছি তা হলো এখন সব কিছুর কাজ চলছে এবং এখনও সেগুলো ব্যবহারের উপযোগী হয়ে ওঠেনি। কিন্তু ২০২৫ সাল নাগাদ সব চালু হয়ে যাবে, আর তখন বাংলাদেশের উন্নয়নে কতখানি গতি আসবে তা বলার অপেক্ষা রাখে না। পদ্মা সেতু নিয়ে অনেককেই বোকার মতো ট্রল করতে দেখা যায়, তবে বাস্তবিক অর্থে পদ্মা সেতুর গুরুত্ব অপরিসীম। পদ্মা নদীর কারণে দক্ষিণবঙ্গ দেশের অন্যান্য অঞ্চল থেকে প্রায় বিচ্ছিন্ন ছিল এতদিন। সম্ভাবনা থাকা সত্ত্বেও দক্ষিণাঞ্চলে প্রায় ৪ কোটি মানুষ ও গোটা অঞ্চল এতদিন মূলধারার অর্থনীতিতে খুব বেশি অবদান রাখতে পারেনি। যোগাযোগ ব্যবস্থার কারণে মংলা বন্দর ছিল অনেকটা উপেক্ষিত। ঢাকা থেকে খুলনা বা বরিশাল বিভাগে যেতে প্রায় অর্ধেক দিন পার হয়ে যায়। সেই হিসেবে বিনিয়োগ ও শিল্পায়নে এতদিন পিছিয়ে ছিল দক্ষিণাঞ্চল। তবে বর্তমানে পদ্মা সেতুকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলকে ঢেলে সাজানো হচ্ছে। দক্ষিণাঞ্চলে জালের মতো ছড়িয়ে থাকা নদীগুলোর ওপর সেতু নির্মাণ করে দক্ষিণাঞ্চলের সব এলাকাকে সিঙ্গেল রোড কানেক্টিভিটির আওতায় আনা হচ্ছে। দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে প্রায় ১০ কিলোমিটার লম্বা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, অথচ যা একসময় ছিল স্বপ্নের মতো। আজ থেকে ২০ বছর আগে ২ লেনের মেঘনা গোমতী সেতু বানাতে যেখানে আমাদের হিমশিম খেতে হয়েছে, সেখানে ২০১৯ সালে ৪ লেনের দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু সরকার নির্মাণ করেছে, তাও আবার হাজারটা প্রজেক্ট চলমান থাকা অবস্থাতেই। ঢাকা মাওয়া ও ভাঙা এক্সপ্রেসওয়ে এখনও পুরোপুরি পদ্মা সেতু কানেক্টিভিটির আওতায় চালু না হলেও এই প্রকল্পকে ঘিরে আশেপাশের এলাকা পুরোপুরি বদলে গেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ভিত্তি করে ঈশ্বরদী ও গোটা পাবনা দ্রুত বদলে যাচ্ছে, অথচ এসব প্রকল্প চালু হতে আরও ১ থেকে ১.৫ বছর বাকি। দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এমন হাজারো অবকাঠামো ও অন্যান্য উন্নয়নের কাজ চলমান আছে ও সেগুলোর প্রভাব পড়তে শুরু করেছে এরই মধ্যে। জাপানের রাষ্ট্রদূত যেই বদলে যাওয়ার কথা বলেছেন তা নিশ্চয়ই আগামী ৫ বছরের মধ্যে সিঙ্গাপুর, জাপান বা কোরিয়াতে পরিণত হওয়ার মতো বদলে যাওয়া নয়। এই বদলে যাওয়া মানে আমাদের ভিত্তিকে শক্ত করে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়া। একটা বিল্ডিং এর ফাউন্ডেশন কমপ্লিট হওয়ার পর সেটাকে অনায়াসে আকাশচুম্বী অট্টালিকায় পরিণত করা যায়। সেই হিসেবে বর্তমানে আমাদের ফাউন্ডেশন নির্মাণের কাজ চলছে। বিগত ১ দশক ধরে আমরা নিরলস কাজ করে যাচ্ছি নিজেদের ভিত্তি শক্ত করার কাজে। মৌলিক চাহিদা নিয়ে কাজ করার পর আমরা অবকাঠামো ও অন্যান্য বিষয় নিয়ে কাজ করতে শুরু করেছি। আমরা সাধারণ জনগণ যেমন আমাদের জরুরি প্রয়োজন মিটিয়ে তারপর অন্যান্য খাতে খরচ করি, সম্পূর্ণ ব্যাপারটা আসলে তেমনই। ২০২৫ সালে যখন আমাদের অবকাঠামোগত সক্ষমতা অর্জন হয়ে যাবে, তখন আমাদের আর কেউ দাবিয়ে রাখতে পারবে না। ইতিমধ্যে চীন ও আমেরিকা এই দুই পক্ষই আমাদেরকে স্থিতিশীল অংশীদার হিসেবে পাশে পেতে চাইছে। বর্তমানে আমাদের এত সমস্যা নিয়েও আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। সেই হিসেবে সামনের দিনগুলোতে আমাদের জিডিপি গ্রোথ ১২ থেকে ১৫% হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ব্রিটিশ শাসন বা পাকিস্তান আমল সবাই আমাদেরকে কেবল শোষণ করে গিয়েছে। আমরা জাতি হিসেবে অনেক কষ্ট করেছি, তবে সামনের সময়টা শুধুই আমাদের। বঙ্গবন্ধু ঠিকই বলেছেন, আমাদের কেউ দাবায় রাখতে পারবা না। সো হোয়াট নাও? আজকের মতো এখানেই শেষ করছি। এই ভিডিও নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। নতুন কোনো টপিক নিয়ে আলোচনা পেতে চাইলে সেটাও জানাতে পারেন। বর্তমানে বাংলাদেশে করোনার সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। করোনাকালীন এই সময়ে সাবধানতা অবলম্বন করুন। লকডাউন ও অন্যান্য বিধিনিষেধ মেনে চলুন। নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন এবং দেশকে ভালোবাসুন। এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন।